ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই সেন্সাস সম্পর্কে শুরু করার আগে অর্থাৎ বিশদে আলোচনা করবার পূর্বে আমরা একটু এর ব্যাকগ্রাউন্ড বা ইতিহাসটা দেখে নিই। আমাদের দেশে যখন ব্রিটিশ ইন্ডিয়া শাসনাধীনে ছিল, অর্থাৎ যখন ব্রিটিশদের শাসনাধীনে ছিল, অ্যাকচুয়ালি তখন থেকে আমাদের সেন্সাস শুরু হয়। প্রথম আমাদের দেশে সেন্সাস শুরু হয় 1872 খ্রিস্টাব্দে। 1872 খ্রিস্টাব্দে প্রথম আমাদের দেশে সেন্সাস শুরু হয়। তখন আমাদের যে লর্ড ছিলেন, বড় লর্ড কে ছিলেন? তখন লর্ড ছিলেন লর্ড মেয়ো ছিলেন। লর্ড মেয়র সময় 1872 খ্রিস্টাব্দে প্রথম সেন্সাস শুরু হয়, যদিও এই সেন্সাসটি কমপ্লিট ওয়েতে ছিল না, অর্থাৎ সামগ্রিক ভারতের জন্য হয়ে ওঠেনি। যদি বলা হয়, যদি তোমাদের কোশ্চেনে যদি এরকম মনে হয় যে প্রথম সেন্সাস কবে শুরু হয়েছিল, তাহলে তোমাদের অ্যান্সার হবে 1872 খ্রিস্টাব্দে। তখন লর্ড ছিলেন লর্ড মেয়ো। 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময় কমপ্লিট যে সেন্সাস সেটা ভারতে প্রথম দেখা যায়, অর্থাৎ ভারতের প্রথম কমপ্লিট সেন্সাস হয় 1881 খ্রিস্টাব্দে। তখন ভারতের লর্ড ছিলেন বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড রিপন। পরবর্তীতে 1947 সালে স্বাধীনতা পাওয়ার পরেই কিন্তু তখন জনগণনা হয়নি। প্রথম জনগণনা হয় 1951 সালে। তখন জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার সময় অর্থাৎ স্বাধীনতা পরবর্তী প্রথম জনগণনা হয় 1951 সালে। এটা তখন আমাদের দেশে তখন লোক সংখ্যা কত ছিল? 36,10,88,090 জন লোক ছিল আমাদের দেশে তখন। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে 1951 সালে আমাদের দেশের জনগণ সংখ্যা কত ছিল? আমাদের দেশে তখন জনসংখ্যা ছিল 36,10,88,090 জন। অর্থাৎ ইন্ডিয়ান অ্যাক্ট 1948 মোতাবেক আমাদের দেশে জনগণনা হয় এবং প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হওয়ার কথা। এখন দেখে নিই যে এই অ্যাকচুয়ালি জনগণনা বিষয়টা কি। জনগণনা শুধুমাত্র যে কি কতজন লোক আছে, অ্যাকচুয়ালি এটা নয়। অ্যাকচুয়ালি জনগণনাটা হচ্ছে কোনো একটি স্পেসিফিক এরিয়াতে বা কোনো একটি নির্দিষ্ট সীমানার মধ্যে ওই নির্দিষ্ট তারিখ পর্যন্ত সেখানে লোক সংখ্যা কতজন আছে, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল লোক সংখ্যার তার প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল লোকের হিসাব সেটা করা হয় এবং সেটা সিস্টেমেটিক্যালি কালেক্ট করা হয়। সেটাকে সিস্টেমেটিক্যালি কালেক্ট করে সেটা পাবলিশ করা হয় এবং তার মধ্যে সেখানে সেই এলাকার জনগণের সংখ্যা কত সেটা হয় এবং ইকোনমিক কন্ডিশন কেমন সেটা থাকে এবং এর সাথে সাথে সোশ্যাল ডাটা অর্থাৎ সোশ্যাল স্ট্যাটাস তাদের কেমন ছিল আর এখন কেমন আছে, এই যে ধরনের ইনফরমেশনগুলো সেটা একসঙ্গে গ্যাদার করা হয়। এবং আমরা এখন দেখে নেব যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের ইন্ডিভিজুয়ালের কাছ থেকে কি কি ডাটাগুলো সংগ্রহ করা হয়। অর্থাৎ এই সেন্সাসের ক্ষেত্রে শুধু কি হেড কাউন্ট করা হয় আর যে সমস্ত ইনফরমেশনগুলো কালেক্ট করা হয় সেটা আমরা একটু দেখে নিই এবার আর কোন কোন ধরনের ইনফরমেশন কালেক্ট করা হয়। যেমন এজ, বয়স কত, সেক্স, রিলিজিয়ন, অকুপেশন অর্থাৎ পেশা, কোন শ্রেণীর মানুষ কি পেশায় বেশি যুক্ত আছে, অর্থনৈতিক অর্থাৎ এই যেটা বললাম ইকোনমিক কন্ডিশন কেমন আছে সেটা এই অকুপেশন থেকে পাবো। দেন এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা কেমন, শিক্ষার হার কেমন, অর্থাৎ কোন জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার হার কেমন, এটা যেমন একটি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ধরা যেতে পারে। সাথে সাথে স্টেট, তারপরে হচ্ছে গিয়ে কান্ট্রি, অর্থাৎ এটা যেমন একটি পার্লামেন্টারি বা একটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বেস করে যেমন গণনা করা হবে, সাথে সাথে সেই স্টেটে অর্থাৎ পার্টিকুলার স্টেটে জনসংখ্যা কম বৃদ্ধি পেয়েছে কি পায়নি, সেই পার্টিকুলার স্টেটের জনসংখ্যা শিক্ষিত হার কেমন, প্রত্যেকটি বিষয়ে ডাটা কালেক্ট করে সেটা সিস্টেমেটিক্যালি কালেক্ট করে সেটা পাবলিশ করা হবে। এর থেকে আমরা জানতে পারবো যে কোন স্টেটে জনসংখ্যা কত হলো, কোন স্টেটে শিক্ষিত হার কত, কোন স্টেটে বেকারের সংখ্যা বেশি, কোন স্টেটে সেখানে সিট সংখ্যা আসন বাড়বে কি বাড়বে না। এই যে ব্যাপারগুলো প্রত্যেকটি কিন্তু ডিপেন্ড করবে এই সেন্সাসের উপরে। জনসংখ্যা বাড়ছে কি কমছে তার উপরে ডিপেন্ড করে সমস্ত কিছু। অর্থাৎ এক কথায় বলা যায় যে ধরো বাজেটে আমাদের কি সংসদে আমরা কি জানি, সংসদে আমাদের বাজেট পেশ হয়। বাজেট পেশ করতে গেলে কি হয়, বাজেট পেশ করতে গেলে কিন্তু দেশে অর্থাৎ অর্থনৈতিক কন্ডিশনটাকে জেনে নিতে হয়। টাকার একটা ক্লারিটি, আমি বলতে চাইছি যে টাকার একটা ক্লারিটি আগে তারা ঠিক করে নেয়, অর্থাৎ আগে জেনে নেয় কোনো একটা বাজেট পেশ করার আগে। কারণ কোন খাতে কত টাকা ব্যয় করতে হবে, টাকার আমি যদি ইনকামের উৎসটা না জানি, আমার টাকার পরিমাণটাও যদি না জানি, তাহলে বাজেটটি হবে না, বাজেটটি করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রেও এই যে সেন্সাসটা কেন হয়, সেন্সাসটা হয় আমাদের দেশের টোটাল জনসংখ্যা কত হলো, আমাদের দেশে টোটাল জনসংখ্যা কত হলো, কোন স্টেটে কত হলো, এই যে ব্যাপারগুলো এটা যতক্ষণ না জানতে পারে ততক্ষণ সরকারের যে এই যে ওয়েলফেয়ারমূলক যে সমস্ত স্কিমগুলো, সরকারের যে পলিসিগুলো সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে না, বা যদিও ইমপ্লিমেন্ট করে তাহলে সেটা ঠিক হবে না। তার কারণে সেন্সাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখবো পরবর্তীতে আরো আমি আলোচনায় আসবো এই সম্পর্কে।
তাহলে এই জনগণনার সময় অর্থাৎ সেন্সাসের সময় ইন্ডিভিজুয়াল অর্থাৎ প্রত্যেক ব্যক্তির যে সমস্ত ইনফরমেশনগুলো নেওয়া হবে সেটা হচ্ছে এজ, সেক্স, রিলিজিয়ন, অকুপেশন, এডুকেশন, মাইগ্রেশন হিস্ট্রি অর্থাৎ মাইগ্রেশন হিস্ট্রি অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, অন্যান্য কোনো কান্ট্রি থেকে এসেছে কিনা অর্থাৎ মাইগ্রেশন হিস্ট্রি তার কাছ থেকে নেওয়া হবে। হাউস এবং হাউস হোল্ড অ্যামিনিটিস, হাউস এবং হাউস হোল্ড অ্যামিনিটিস, হাউস মানে বাড়ি, বাড়িটা তার কাঁচা বাড়ি কি পাকা বাড়ি, নিজের বাড়ি কি সরকার দ্বারা প্রদত্ত বাড়ি, আর অ্যামিনিটিস, অ্যামিনিটিস হচ্ছে সেই বাড়িতে আর কি কি জিনিস আছে যেটা সে সুবিধা ভোগ করে, যেমন ইলেকট্রিসিটি আছে কিনা, বাড়িতে ফ্রিজ আছে কিনা, তোমার পার্সোনাল কার আছে কিনা, তোমার পার্সোনাল বাইক আছে কিনা, এই সমস্ত হচ্ছে তোমার হাউস হোল্ড অ্যামিনিটিসের মধ্যে আসবে। এর সাথে সাথে এবার কেন ইম্পর্টেন্ট যেটা বলছি, দিস টাইম অলসো আস্কস ফর ইউর কাস্ট। এবারে সেন্সাসটা কিন্তু কাস্ট বেস সেন্সাস হবে, অর্থাৎ হোয়েদার ইউ আর এসসি, হোয়েদার ইউ আর এসটি, হোয়েদার ইউ আর ওবিসি, হোয়েদার ইউ আর। তাহলে এই যে তোমাকে এই যে কাস্ট বেসড যে সেন্সাস এবার কিন্তু সেটা হবে। এখন আমি যেটা বলছিলাম যে সেন্সাসের ইম্পর্টেন্সটা কেন সেন্সাস করতে হয়, দেখো এই সেন্সাসের মাধ্যমে আমি জানতে পারবো আমার দেশে জনগণ কত আছে, টোটাল জনসংখ্যা কত আছে। এরপরে বেস করে কি হয়, অর্থাৎ এই জনসংখ্যার উপর বেস করে পার্লামেন্টারি সিট ডিসাইড করে, অর্থাৎ কোন স্টেট থেকে কত সংখ্যক পার্লামেন্টারি সিট হবে, অর্থাৎ এমপি সিট কত হবে, তার যে লিমিটেশন বলো বা তার যে বাউন্ডারি বলো, তার যে পরিমাণ বলো, সংখ্যা বলো, সেটা সেট করতে কিন্তু এই তোমার সেন্সাসের প্রয়োজন হয়, অর্থাৎ জনসংখ্যা নির্ধারণ করার প্রয়োজন হয়। তাহলে পার্লামেন্টারি সিট বাড়াতে হবে কি কমাতে হবে, এটা ডিপেন্ড করে জনসংখ্যার উপরে, আর জনসংখ্যাটা সঠিক জানতে পারে কি হলে, সেটা সেন্সাস হলে। আর কি রিজার্ভেশন পলিসি, দেখো রিজার্ভেশন পলিসি বিভিন্ন রকম থাকে। এখন তো ধরো এসসি, এসটি, ওবিসি, ইভেন এখন তো ইডাব্লিউএস চালু হয়েছে, ওবিসি এ, ওবিসি বি এক্সেট্রা। তাহলে এই যে রিজার্ভেশন পলিসি, এটা যদি চালু করতে হয় তাহলে তো তোমাদের সঠিক সংখ্যাটা জানতে হবে, যে কত সংখ্যক এসসি আছে আমাদের দেশের সব টোটাল জনগণের, কত সংখ্যক এসটি আছে, কত সংখ্যক ওবিসি আছে। তোমরা জানলে অবাক হবে যে ওবিসি কোটা তো আছে আমাদের দেশে, ওবিসি রিজার্ভেশন তো আছে, কিন্তু সরকার এখনো অবধি জানে না বা ক্লিয়ার ফিগারটা সরকারের কাছে নেই অ্যাকচুয়ালি ওবিসি কত সংখ্যক আমাদের ভারতবর্ষে আছে, ওবিসির মধ্যে কোন কোন লোকগুলো পড়বে সেটা পর্যন্ত সরকারের কাছে এই পিকচারটি ক্লিয়ার নয়। তাহলে বুঝতে পারছো যে জাতিগত গণনাটা কেন প্রয়োজন। আর এই যে কাস্ট বেস এটা যদি না হয়, তোমরা বিভিন্ন সময় দেখেছো বিভিন্ন ধরনের জাতি বিভিন্ন ধরনের আন্দোলন দেখা যায় সারা ভারতে। কিছুদিন আগে তোমরা দেখেছো গুজরাট রাজস্থানের দিকে জাট ভাইয়ের আন্দোলন করেছে, দাদা কোটা চেয়ে আন্দোলন করেছে, কখনো কখনো মারাঠার আন্দোলন করে বসে আছে, কখনো কখনো মারাঠার আন্দোলন করছে। এই যে সমস্ত আন্দোলন বা মুভমেন্টগুলো দেখা যাচ্ছে, তাহলে তারা রিজার্ভেশন চাইছে। এখন সরকারের কাছে তো নির্দিষ্ট ফিগার নেই ওবিসির ক্ষেত্রে কোন কোটা দেওয়া হবে, কাদের কাদের দেওয়া হবে, কাদের দেওয়া হবে না। তাহলে এই ক্ষেত্রে এই যে কাস্ট বেস যে সেন্সাস এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা কেন গুরুত্বপূর্ণ, আশা করি এটা তোমরা এই ফিগারটি তোমাদের কাছে এখন ক্লিয়ার হলো। এছাড়া রয়েছে ওয়েলফেয়ার স্কিম, অর্থাৎ সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষের এই যে জনসেবামূলক যে সমস্ত পরিকল্পনা এটা গ্রহণ করে থাকেন। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের কাছে যদি সেন্সাসের ডাটা ক্লিয়ার না থাকে, অর্থাৎ কোন সম্প্রদায়ের মানুষ বা কোন এলাকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত, কোন এলাকার মানুষ লেস ডেভেলপ, কোন এলাকার মানুষ কম শিক্ষিত, বা কোন এরিয়ার মানুষ কোন জাতির মানুষ কম শিক্ষিত, এই ফিগারটা যদি সরকারের কাছে না থাকে, তাহলে এই যে সরকারের যে ওয়েলফেয়ার স্কিমটা যেটা সরকার গ্রহণ করে থাকে সেইটা তো সঠিকভাবে হবে না। এইসব কারণে সেন্সাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সাস জরুরি। এই সেন্সাস হয়ে যাওয়ার পরে তারপরে কি হয়, প্ল্যানিং, অর্থাৎ সেন্সাসের হওয়ার পরেই সরকার কিন্তু প্ল্যানিং করতে পারে যে আমার এত জনগণ আছে, তাহলে আমার এত জনগণের মধ্যে এইগুলো এরা শিক্ষিত, এরা অশিক্ষিত, এই জাতির মধ্যে বেশি শিক্ষিত আছে, এরা বেশি এডুকেটেড, এরা কম এডুকেটেড, এরা রিমোট এরিয়াতে, এই যে ব্যাপারগুলো, তাহলে তাদের নিয়ে তাদের ডেভেলপ করার জন্য বা তাদের ওয়েলফেয়ারমূলক যে সমস্ত পলিসিগুলো অ্যাডাপ্ট করা দরকার, তাহলে তার আগে প্ল্যানিং লাগবে, সেই প্ল্যানিংয়ের জন্য সেন্সাস দরকার। এরপরে প্ল্যানিং হয়ে যাওয়ার পরে পলিসি মেকিং, অর্থাৎ পলিসি তো সরকারের পলিসি করতে হবে যে কিভাবে ওইটাকে ইমপ্লিমেন্ট করা যায়, কিভাবে ওদের আপলিফ্ট করা যায়, আপগ্রেড করা যায়, এবং এই বিভিন্ন ধরনের যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ সেখানে রাস্তাঘাট দিয়ে পৌঁছাতে হবে কিনা, রাস্তাঘাট আছে কিনা, স্কুল কলেজের ব্যাপার আছে কিনা, এই যে ব্যাপারগুলো অর্থাৎ সরকারের ডেভেলপমেন্টের যে সমস্ত ব্যাপারগুলো সেইগুলো তখন সরকার সেটা ডিসিশন নিতে পারে। এবারে সেন্সাসের দুটো স্পেশাল দিক আছে, অর্থাৎ দুটো ইম্পর্টেন্ট দিক আছে যেগুলো এটা আগের যে সমস্ত সেন্সাসগুলোতে দেখা যায়নি। আমাদের দেশে এর আগে লাস্ট সেন্সাস হয়েছিল আমাদের 2011-তে
2011 সালের লাস্ট সেন্সাস, 2011তে আমাদের লাস্ট সেন্সাস হয়েছিল, তারপরে 2021-এ হওয়ার কথা, অর্থাৎ 10 বছর ছাড়া ছাড়া অন্তর অন্তর। তাহলে 2021-এ হতে পারেনি, যেহেতু বললাম যে কোভিড এবং এই ধরনের প্যান্ডামিক মহামারীর কারণে 2021-এ সেটা সম্ভবপর হয়ে ওঠেনি, তাই 2027-এ হতে চলছে। তাহলে এই যে এখন অবধি যে সমস্ত সেন্সাস আমাদের হয়েছে, সেই সমস্ত সেন্সাসে এই দুটো দিক পরিলক্ষিত হয়নি। এবার যেটা এই সেন্সাসে হতে চলেছে, তাহলে দুটো বিশেষ দিক কি? এই দুটো বেশি দিক হচ্ছে, এবারকার যে সেন্সাস হতে চলেছে সেটা হচ্ছে ফুললি ডিজিটালাইজ সেন্সাস হবে, এখানে সেলফ এনুমারেশন হবে। তাহলে এবারে সেন্সাসে যে বিশেষ দুটো স্পেশাল দিক আছে, তার মধ্যে একটা হচ্ছে টোটালি ডিজিটালাইজড হবে এবং সেলফ এনুমারেশন হবে, অর্থাৎ এখানে তুমি তোমার ইনফরমেশন তুমি দিতে পারবে। অর্থাৎ তুমি অনলাইন পোর্টালে যাবে, পোর্টালে গিয়ে তুমি রেজিস্ট্রেশন করে লগ ইন করবে, লগ ইন করে তুমি নিজেই তোমার ইনফরমেশন তুমি ডিক্লেয়ার করতে পারবে এবং তুমি তোমার নিজের ইনফরমেশন ডিক্লেয়ার করবে। অর্থাৎ যে সমস্ত ইনফরমেশনগুলো চাওয়া হবে, সেই সমস্ত ইনফরমেশনগুলো তুমি তোমার নিজের থেকেই তুমি সেটাকে অনলাইনে আপলোড করতে পারবে। এটা একটা দিক, অর্থাৎ ডিজিটালাইজ হচ্ছে এবারকার সেন্সাস। এবং আরেকটা যেটা বললাম, কাস্ট বেস সেন্সাস, এটা ধরে করিব 100 বছর পরে আবার নতুন করে এই কাস্ট বেস সিস্টেম যে জনগণনা সেটা হতে চলেছে। লাস্ট কাস্ট বেস যে জনগণনা হয়েছিল সেটা হয়েছিল 1931 সালে, অর্থাৎ 1931 সালের পরে আর কাস্ট বেস জনগণনা হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় আমাদের দেশে প্রত্যেকটি ক্ষেত্রে বলতে পারো সেখানে কিন্তু এই কাস্টের ব্যাপারটা রয়ে গেছে, সেখানে রিজার্ভেশনের ব্যাপারটা রয়ে, অথচ 1931 সালের পরবর্তীতে আর কোনো কাস্ট বেস কোনো পলিসি হয়নি। যেমন যেটা বললাম, কাস্ট কোথায় রয়েছে? সব জায়গায় কাস্ট রয়েছে। যেমন এডুকেশনের ভিতরে কাস্ট রয়েছে, এমপ্লয়মেন্টে কাস্ট রয়েছে, পলিটিক্সের মধ্যে কাস্ট রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় যে কাস্ট হিসাবে রিজার্ভেশন হিসাবে প্রত্যেকটি জায়গায় এখানে যেমন সংরক্ষণ রয়েছে, তেমনি কাস্ট নিয়ে বিভিন্ন রকমের আলোচনা রয়েছে, বিভিন্ন রকমের সিস্টেম রয়েছে এর মধ্যে। যে যেমন পলিটিক্সে যেমন তোমার লোকসভাতে কতগুলো SC ST OBC সিট হবে, সেগুলো কিন্তু আলাদা করে রিজার্ভেশন করে দেওয়া আছে। এখন ব্যাপার হচ্ছে 1931 সালের পরবর্তীতে আর কাস্ট নিয়ে কোনো জনগণনা হয়নি, বা কাস্ট নিয়ে কি খোলাভাবে কখনো আলোচনাও হয়নি। এর বিভিন্ন কারণ থাকতে পারে, পলিটিক্যালি বিভিন্ন মত থাকতে পারে। আমরা যেহেতু এটা এডুকেশন পারপোজে এই সেশনটি হচ্ছে, তাই আমরা পলিটিক্যাল অ্যাঙ্গেল দিকটা যাচ্ছি না। তাহলে এবার প্রথম তো ধরে নেয় প্রায় 100 বছর পরে, অর্থাৎ 1931 সালে প্রথম কাস্ট বেস সেন্সাস হয়েছিল, তারপরে 2027 সালে এটা কাস্ট বেস সেন্সাস হতে চলছে। আরেকটা যেটা বলছিলাম, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা যেটা বলছিলাম, যে দেয়ার ইজ নো ক্লিয়ার ফিগার অফ OBC বাট কোটা ইজ রানিং। সরকারের কাছে কোনো ক্লিয়ার ফিগারই নেই ওবিসি, কত সংখ্যক ওবিসি আমাদের দেশে আছে, অথচ রিজার্ভেশন কিন্তু চলছে, এবং কত পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হবে সেটাও কিন্তু চলছে। এখন এই যে কাস্ট বেস যে সেন্সাস হতে চলেছে, যদি এই কাস্ট বেস সেন্সাসটা হয়ে যায়, তাহলে তো দেখো এই যে সমস্ত এই যে যেমন জাট, পাটিল, মারাঠা, এরা যেমন ডিমান্ড করছে যে আমাদের ওবিসি তালিকাভুক্ত করা হোক, বা আমাদের SC বা আমাদের ST তালিকাভুক্ত করা হোক, তাহলে এই যখন কাস্ট বেস যখন সেন্সাসটি হয়ে যাবে, তখন এর যে পুরো ডেটাটা যখন সামনে চলে আসবে, তখন তো অটোমেটিক্যালি এই যে সরকার যদি কোনো পলিসি অ্যাডপ্ট করতে চায়, তাহলে কিন্তু তার যে ইনফরমেশন, সরকারের যে ডেটা, যে ইনফরমেশন দরকার, সেটা কিন্তু এই সেন্সাস থেকে পেয়ে যাবে। তাহলে ইজিলি কোনো সরকার পলিসি মেকিং করতে পারবে। আর কি করতে পারে, এই যে রিজার্ভেশনের লিমিট আছে 50%, সুপ্রিম কোর্ট যেটাকে রিভিশনও চাইলে করতে পারে। অর্থাৎ আমাদের দেশে এখন যে রিজার্ভেশন পলিসি চলছে, অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার, এই রিজার্ভেশন 50% ক্রস করতে পারবে না, যেটা এখন অবধি আছে। তাহলে এই যে 50% যে লিমিটেশন, যদি এই কাস্ট বেসড যদি সেন্সাস হয়ে যায়, তারপর যদি দেখা যায় যে না এই 50% হবে না, এটা 60% করা প্রয়োজন, অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি তখন ডিসিশন নিয়ে নেয় যে না এই 50% হবে না, আরও কিছু সম্প্রদায়কে, আরও কিছু জাতি যারা পিছিয়ে রয়েছে, তাদেরও কাস্টের মধ্যে, তাদেরও বিভিন্ন কাস্টের মধ্যে বা রিজার্ভেশনের মধ্যে নিয়ে আসা দরকার, তাহলে দেখা গেল হয়তো এই যে 50% কোটা, সেটা হয়তো 50 থেকে 60% হলে হতে পারে, বা উল্টাটা হতে পারে। যে এখন 50% চলছে, যদি দেখা যায় যে না এত সংখ্যক আর রিজার্ভেশনের মধ্যে রাখার প্রয়োজন নেই, যারা এই রিজার্ভেশনের লাভ পেয়েছে বা যারা সুবিধা পেয়েছে এবং যাদের আর এখন আপলিফটমেন্টের দরকার নেই, যাদের এই রিজার্ভেশন থেকে তাদের এখন বের করে দেওয়া হোক, তা এটাও হতে পারে। তাহলে সেখানে 50% জায়গায় 40%ও চলে আসতে পারে। সেটা যাই হোক, এটা আমরা জানি না, এটা আমাদের এই ফিগারটা আমাদের ক্লিয়ার হবে কখন, আফটার সেন্সাস। এই জন্য সেন্সাসটা কাস্ট বেস সেন্সাস এতটা ইম্পর্ট্যান্ট এবারের ক্ষেত্রে। এছাড়া কি সাব ক্লাসিফিকেশন অফ SC ST, তোমরা যেটা জানো যে SC এবং STদের মধ্যে কোনো সাব ক্লাসিফিকেশন নেই। অর্থাৎ যেমন সাব ক্লাসিফিকেশন মিনস, যেমন OBCদের ক্ষেত্রে NCL,
অর্থাৎ নন এনসিএল এই যে ব্যাপারটা রয়েছে, এটা এসসি এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ব্যাপার নেই। অর্থাৎ এই কাস্ট বেস সেন্সাসের পরে হয়তো এটাও একটা সম্ভাবনা হয়ে উঠতে পারে যে এদের মধ্যে যে সমস্ত সম্প্রদায়গুলো হয়তো ডেভেলপ করে গেছে বা উন্নত হয়ে গেছে, তাদের হয়তো আর এই পিওরলি হয়তো এই রিজার্ভেশনের মধ্যে রাখার প্রয়োজন নেই, তাদের দিয়ে হয়তো একটা সাবকাস্ট করে দিতে পারে, হতে পারে। তো এই যে ব্যাপারগুলো, এই সমস্ত কিছু ক্ষেত্রে ডিসিশন নিতে গেলে তো তোমাকে একটা ক্লিয়ার ফিগার দরকার, সেই ফিগারটার জন্যই সেন্সাসটা দরকার। নেক্সট, ডিভিশন অফ ক্রিমি লেয়ার। এই যেটা বলছিলাম যে ওবিসি এ বলো বা বি বলো, যাই বলো না কেন, ওবিসি এ বা বি এর ক্ষেত্রে এই যে এনসিএল এর যে ব্যাপারটা থাকে, এনসিএল ক্রিমি লেয়ার কি নন ক্রিমি লেয়ার, তাহলে ক্রিমি লেয়ার কি নন ক্রিমি লেয়ার এই যে প্যারামিটার, এটা ঠিক করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডেটা বা ইনফরমেশন দরকার, সেটাই সেন্সাস থেকে উঠে আসবে। এবং তাহলে সেক্ষেত্রে এই যে ক্রিমি লেয়ার যে ব্যাপারটা, এটা সেট করা একটা সুবিধা হবে, সহজ হবে এবং সরকারের পক্ষেও এটা সঠিক সিদ্ধান্ত হবে। এখন দেখে নেওয়া যাক এই সেন্সাসের পরে আরেকটি যে দিক, একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসতে চলেছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই ডিলিমিটেশন। এই ডিলিমিটেশনটা ব্যাপারটা কি, ডিলিমিটেশন ব্যাপারটা যদি আমরা বুঝতে চাই তাহলে ব্যাপারটা এরকম। ধরো এ একটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ পিসি একটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। একটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে অনেকগুলো এসি থাকবে, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউট থাকবে। যে কোনো পার্টিকুলার এরিয়াতে জনসংখ্যা বেড়েছে কি কমেছে, শিক্ষিতের হার বেড়েছে কি কমেছে, তাহলে এই যে ডিলিমিটেশনটা হবে, এটা হবে কিন্তু জনসংখ্যার উপরে বেস করে। অর্থাৎ ধরো এই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে, অর্থাৎ এই পিসিতে ধরো 1 2 3 4 5টা ধরে এসি আছে। এবার দেখা গেল পার্টিকুলার এটা নির্দিষ্ট এরিয়া, এখানে ধরো জনসংখ্যা বেড়ে গেল 200%, আর এখানে ধরো জনসংখ্যা সেই আন্দাজে বাড়েনি, অর্থাৎ 50% বেড়েছে। তাহলে এর আর এর মধ্যে জনসংখ্যা অনেক ডিফারেন্স হয়ে যাবে। তাহলে এখান থেকে যে প্রতিনিধি আর এখান থেকে যিনি নির্বাচিত হয়ে যাবেন, তাহলে তাদের ভোট ভ্যালু কি সমান হবে? তাদের ভোট ভ্যালু কি সমান হবে? তাদের ভোট ভ্যালু কি সমান হবে না। তাহলে এই ডিলিমিটেশনের একটি প্রধান কাজ হচ্ছে ভোট ভ্যালুকে সমান করা, ঠিক আছে। সেক্ষেত্রে কি করবে, এই যে ডিলিমিটেশন যে কমিটি, এরা কি করতে পারে, এদের হাতে টোটালি এতটা পাওয়ার দেওয়া আছে, সেটা তাদের পাওয়ার মধ্যে কি করতে পারে, এই যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা তার ভিতরে যে এই যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে, এটার যে এরিয়া, এটাকে এরা পুনরায় নির্ধারণ করতে পারে, অর্থাৎ ভেঙে দিতে পারে। ভেঙে দিয়ে চাইলে সিট বাড়িয়ে দিতে পারে, বা ওই পার্টিকুলার এসিকে ভেঙে অন্যটার সাথে যুক্ত করে দিতে পারে, অন্যটা থেকে ভেঙে অন্যটার সাথে যুক্ত করে দিতে পারে। অর্থাৎ আমি বলতে চাই তার সীমানা বা তার বাউন্ডারিটিকে রিবাউন্ডারি করতে পারে, রিড্রন করতে পারে, অর্থাৎ তার বাউন্ডারিকে ভেঙে দিতে পারে, আলাদা করে দিতে পারে। অর্থাৎ যেখানে লোক সংখ্যা বেশি আছে, যেখানে কম আছে, সেখান থেকে ধরো এটাকে ভেঙে এইভাবে করে দিতে পারে, এইভাবে করে দিতে পারে, এইভাবে করে দিতে পারে। মানে ইকুয়াল লোক সংখ্যা থাকবে, অর্থাৎ প্রত্যেকটি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লোক থাকবে, তেমনি একটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে এসিতে নির্দিষ্ট অ্যামাউন্ট লোক থাকবে। এটা নয় কি যে এটাতে যদি 5 লাখ থাকে ওটাকে 25 লাখ থাকবে, এরকম নয়। তাহলে যেখানে 25 লাখ হবে সেটাকে ভাঙতে হবে, হয় সেখানে সিট বাড়াতে হবে, না হলে তার বাউন্ডারিকে রিড্রন করতে হবে, তাকে ওই যেখানে বেশি আছে যেখানে কম আছে সেটাকে মার্জ করে দিয়ে যাতে ইকুয়ালাইজ করা যায়। এটা হচ্ছে ডিলিমিটেশনের মেইন ব্যাপার। অর্থাৎ the act or process of fixing limits or boundaries of territorial constituencies in a country or a province having a legislative body. সেন্সাসের মাধ্যমে আমরা জনসংখ্যা জেনে নিলাম। এখন ডিলিমিটেশনের কাজ হচ্ছে, দেখো স্টেটের সিট বাড়বে কি কমবে সেটা ডিপেন্ড করবে এই ডিলিমিটেশন যে কমিটি তাদের সিদ্ধান্তের উপরে, এবং তারা সিদ্ধান্ত নেবে কিছুর উপর বেস করে, সেই স্টেটের জনসংখ্যার উপরে বেস করে, বা সেই পিসি বা সেই এসির জনসংখ্যার উপর বেস করে ডিপেন্ড হবে যে সেই এরিয়াটা কি রিড্রন হবে, নাকি ভেঙে নতুন বানাতে হবে, নাকি সিট সংখ্যা বাড়াতে হবে। এই ডিলিমিটেশন যে কমিটি, তার এম হচ্ছে, দেখো ইকুয়াল ভোট ভ্যালু। এই যে ডিলিমিটেশন যে কমিটি, এর কাজ হচ্ছে দেখা যে ইকুয়াল ভোট ভ্যালুটা আছে কিনা। এখন আমি তোমাদের জন্য এই যে একটা ভোট কেন্দ্র, ধরো একটা এসি আর একটা এসি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে লোক সংখ্যা কম, লেস, এখানে কি মোর। এবার এই কেন্দ্র থেকে, এই এসি থেকে যিনি জিতে আসবেন আর এখান থেকে যিনি জিতে আসবেন, তাহলে দুজনের ভোট ভ্যালু কি সমান হলো না। তাহলে এর কম এর বেশি, ভোট ভ্যালু যদি সমান না থাকে তাহলে তো
তাহলে কি হবে, তাহলে এমপি ও বলবে আমি বেশি ভোটের সঙ্গে জিতে এসেছি, আর যে কম ভোটে সে বলে তুই তো কম ভোটে জিতে এসেছিস ভাই, তোর ভ্যালু কম আমার ভ্যালু বেশি। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে ভ্যালু সেটাও তো থাকছে না, সেটা থাকছে না। তাহলে মেইন কাজ হচ্ছে এই যে ডিলিমিটেশন কমিটির মেইন কাজ হচ্ছে যে প্রত্যেক যে ইন্ডিভিজুয়াল ভোট ভ্যালু সেটা যেন সমান হয়। তাহলে সেটা সমান হতে হলে কি করতে হবে, যে প্রত্যেকটা পিসি বা এসিতে যেন লোক সংখ্যা সমান থাকে, তাহলে সেটা দেখার কাজ হচ্ছে ইলেকশন কমিটি। অর্থাৎ এখানে যদি বেশি থাকে এখানে কম আছে, তাহলে এখান থেকে বাউন্ডারিটাকে আবার নতুন করে এইভাবে ভাঙতে পারে, এইভাবে ভাঙতে পারে। তাহলে কিছু সংখ্যা এখানে চলে এলো, কিছু সংখ্যা এখানে চলে এলো, তাহলে যে লোক সংখ্যা মোটামুটি বরাবর বা সমান সমান হয়ে এলো। তাই এইরকম ভাবে এটাকে পুনরায় ভাঙতে পারে, অথবা এটাকে ভেঙে দুটো করে দিতে পারে। এই কাজগুলো করতে পারে এই ডিলিমিটেশন কমিটি, এবং এরা এটা ঠিক করবে এটা কি করতে হবে। দেখো কি করতে হবে, এই যে লোকসভা এবং বিধানসভা এই যে সিট, এই সিট সংখ্যা বাড়াতে পারে কি কম, বাড়বে কি কমবে সেটা যেমন ঠিক করে দিতে পারে। বাউন্ডারিজ রিড্রন করতে পারে, অর্থাৎ যেটা বললাম বাউন্ডারি হয়তো এটা এইভাবে আছে সেটাকে এইভাবে করতে পারে, অথবা এটাকে ভেঙে নতুন করে আবার নতুন বাউন্ডারি করতে পারে। এখন কি হয়, পপুলেশন হাই তাহলে সিট বেশি, পপুলেশন লো সিট, যেটা আমি তোমাদের এতক্ষণ বললাম, যদি কোনো স্টেটের লোক সংখ্যা বেশি থাকে তাহলে তার সিট সংখ্যা বেশি হবে, আর যদি লোক সংখ্যা কম থাকে তাহলে তার সিট সংখ্যা কম হবে। সেটাই এখানে বলা হয় যে পপুলেশন হাই তো সিট বেশি, পপুলেশন লো তো সিট কম। আমি বলতে পারি দেখো ইউপিতে লোক সংখ্যা অনেক বেশি, তোমরা জানো ইউপি কত পার্লামেন্টারি সিট কত, অর্থাৎ এমপি কত 80, সেখানে ওয়েস্ট বেঙ্গলে কত, ওয়েস্ট বেঙ্গলে 42। কেন, উত্তরপ্রদেশ থেকে ওয়েস্ট বেঙ্গলের লোক সংখ্যা কম। এবং তুমি ইভেন যদি আমি যদি এমপির সঙ্গে কম্পেয়ার করি, মধ্যপ্রদেশের সঙ্গে কম্পেয়ার করি, এমপিতে কত, এমপিতে সিট সংখ্যা কত 29টি অনলি, অথচ এমপির কিন্তু এরিয়া যদি দেখো, বাউন্ডারি যদি দেখো, তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক 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 বড়, অর্থাৎ ডবল ট্রিপলের সমান, 2 গুণ 3 গুণা সমান হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল থেকে মধ্যপ্রদেশ। তা সত্ত্বেও দেখো ওয়েস্ট বেঙ্গলের সিট হচ্ছে 42টি আর মধ্যপ্রদেশের সিট হচ্ছে 29টি। তার কারণ কি, কারণ লোক সংখ্যা মধ্যপ্রদেশ থেকে ওয়েস্ট বেঙ্গল অনেক বেশি। লোক সংখ্যার উপর ডিপেন্ড করে যে সেই স্টেটের সিট সংখ্যা বাড়বে কি কমবে। তাহলে এই সেন্সাসটা হওয়া কেন প্রয়োজন, এবং সেন্সাসটা হয়ে যাওয়ার পরে ডিলিমিটেশন কমিটির কাজটা কি এবং কেন প্রয়োজন, সেটাও আশা করি এখানে তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এই যে ডিলিমিটেশন কমিটি, এটা গঠিত হয় একজন রিটায়ার্ড জাজকে নিয়ে, আর থাকে কি চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আর থাকে স্টেট ইলেকশন কমিশনার। তাহলে এই 3 জন লোক থাকে এই যে ডিলিমিটেশন কমিটি, এই কমিটির মেম্বার। এই ডিলিমিটেশন কমিটি, এই বডিটার পাওয়ারটা এতই বেশি, এদের যে ডিসিশন সেটাই কিন্তু ফাইনাল ডিসিশন। এখানে দেখো পার্লামেন্টও হস্তক্ষেপ করতে পারে না, ইভেন কোর্টও হস্তক্ষেপ করতে পারে না, অর্থাৎ এই ডিলিমিটেশন কমিটি যেটা ঠিক করে দেবে সেইটাই ফাইনাল। তাহলে এদের ক্ষেত্রে এদের এতটাই পাওয়ার, এটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট বডি, এবং এদের এতটাই পাওয়ার, এদের ক্ষেত্রে পার্লামেন্টও হস্তক্ষেপ করতে পারে না, এবং কোর্টও অর্থাৎ সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করতে পারে না এদের সিদ্ধান্তের উপরে। এখন এই ডিলিমিটেশন ব্যাপারটা নিয়ে সাউথ ইন্ডিয়ানরা তারা একটা অবজেকশন দিয়েছে। তাদের লজিকটা হচ্ছে কি, আচ্ছা সাউথ ইন্ডিয়ানরা কেন অবজেকশন দিয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে আলোচনা করি। তারা অবজেকশন দিয়েছে ইন দ্য সেন্স, তারা বলতে চাইছে যে এই যে ডিলিমিটেশনটা এটা 2027-এর সেন্সাস ধরে যেন করা না হয়, এটা যেন 1971 সালের সেন্সাস দেখে করা হয়। এই কেন 1971 বলা হয়েছে, আর ওরা কেন বলছে, আর কেন 2027 নয়, সেটা আমি তোমাদের সঙ্গে ব্যাখ্যা করছি। ভারতে 1971 সালের পরবর্তীতে এই যে ফ্যামিলি প্ল্যানিং এর উপর অনেকটা জোর দেওয়া হয়। যদিও ফ্যামিলি প্ল্যানিং 1952 সালে ভারতে প্রথম চালু হয় বা ভারতে ইনিশিয়েট না হয়, 1970 সালে এই ফ্যামিলি প্ল্যানিং এর উপরে বিভিন্ন ধরনের আরোপ আসে বা অভিযোগ আসে যে এটা জোর করে এই ফ্যামিলি প্ল্যানিং করানো হয় ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তারপরে সরকার এই প্ল্যানিংটা খুব একটা সাকসেস করতে পারেনি, খুব একটা লাগু হয় না, চালু হয় না। এর পরবর্তীতে 70-এর পরবর্তীতে 2000 সালের দিকে গিয়ে আবার এটাকে নতুনভাবে এটাকে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে এটাকে প্রমোট করে এবং খুবভাবে সাকসেস হয়। এখন এই যে ফ্যামিলি প্ল্যানিং এর এই সাকসেসটা, এটা সাউথ ইন্ডিয়াতে সব থেকে বেশি হয়েছে, নর্থ ইন্ডিয়াতে কম হয়েছে। এখন সাউথ ইন্ডিয়ানদের আর্গুমেন্ট, যেহেতু 1971 সালের পরবর্তী পর্যায়ে যেহেতু ফ্যামিলি প্ল্যানিং অ্যাডপশনটা সাউথ ইন্ডিয়ানতে বেশি হয়েছে, তাই যে পপুলেশনের যে গ্রোথ, এই যে পপুলেশনের গ্রোথ সাউথ ইন্ডিয়াতে কম হয়েছে, আর পপুলেশনের গ্রোথ নর্থ ইন্ডিয়াতে বেশি হয়েছে। এখন যেটা বললাম যে এই ডিলিমিটেশন তোমাকে ডিপেন্ড করবে যে লোক সংখ্যা সিট বাড়বে কি বাড়বে না, লোকসভা সিট বাড়বে কি বাড়বে না, এমপি সিট বাড়বে কি বাড়বে না। যেহেতু ওরা ফ্যামিলি প্ল্যানিং অ্যাডপ্ট করার পরে লোক সংখ্যা এখানে কন্ট্রোল করে ফেলেছে, তুলনাভাবে নর্থ ইন্ডিয়া যে ফ্যামিলি প্ল্যানিং অ্যাডপ্ট হয়নি সেটা নয়, হয়েছে,
কিন্তু সেইভাবে ফলপ্রসূ হয়নি যেটা সাউথ ইন্ডিয়াতে হয়েছে। তাহলে এই যে নর্থ ইন্ডিয়াতে কিন্তু লোক সংখ্যা বৃদ্ধির হারটা বেশি পেয়েছে, অর্থাৎ সাউথ ইন্ডিয়ান থেকে নর্থ ইন্ডিয়ার লোক সংখ্যা অনেক বেশি। তাহলে এই যদি ডিলিমিটেশনের মাধ্যমে যদি সিট সংখ্যা বাড়ানো হয়, তাহলে নর্থে সিটের ইনক্রিজটা অনেক বেড়ে যাবে, সিট ইনক্রিজ মাছ বেড়ে যাবে। তাহলে কি হবে, এই যে পলিটিক্যাল একটা ইমব্যালেন্সের সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ নর্থ ইন্ডিয়া তাহলে সবসময় রাজ করে আসবে সাউথ ইন্ডিয়ানদের উপরে, কারণ সাউথ ইন্ডিয়ার সিট সংখ্যা কমে যাবে। তাহলে এই যে প্রধানমন্ত্রীত্বের লড়াই কিন্তু তাহলে সাউথ ইন্ডিয়া সবসময় পিছিয়ে থাকবে, কারণ সিট সংখ্যা তাদের কম থাকবে। এই কারণে সাউথ ইন্ডিয়া কিন্তু একটা অবজেকশন করেছে, বা তারা এটাকে অপোজ করেছে যে না, যদি ডিলিমিটেশন করতে হয় তাহলে 1971 সালের সেন্সাসের উপর বেস করে তাহলে তোমাদের করতে হবে।